আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বেঁচে থাকার কৌশল বা অভিযোজন। প্রথমে আসি আচরণ এবং অভিযোজন। পরিবেশের কোনো একটা ইঙ্গিত, যেমন গন্ধ, শব্দ, আলো বা দৃষ্টি নির্ভর কোনো একটা সংকেত, এর প্রভাবে অন্য কোনো জীবের ক্রিয়ার ফলে একটা প্রাণীর স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে যেসব ক্রিয়া করে তাকেই বলা হয় আচরণগত বা বিহেভিয়ার বলা হয়। আচরণ বা বিহেভিয়ার বলা হয়। বিজ্ঞানী বাফেলো অভিযোজনের যে সংজ্ঞা দিয়েছেন, কোন একটা নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার জন্য এবং বংশবিস্তার করার জন্য জীবের যে গঠনগত, আচরণগত এবং শারীরবৃত্তীয় স্থায়ী পরিবর্তন ঘটে তাকেই বলা হয় অভিযোজন। এবার আমরা অভিযোজনের কতগুলো উদাহরণ নিয়ে আলোচনা করব। প্রথমে আসি অঙ্গ সংস্থানগত উদাহরণ, অর্থাৎ মর্ফোলজিক্যাল যে সমস্ত অভিযোজন তাদের কথা। তাতে প্রথমেই আসে ক্যাকটাসের কথা। ক্যাকটাস হচ্ছে মরুভূমির ঊষর পরিবেশে জন্ম, তাই এদের বলা হচ্ছে জঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট। ক্যাকটাসের বিভিন্ন অভিযোজনের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে ফণিমনসা উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। ঊষর পরিবেশে বাষ্পমোচন হ্রাস করার জন্য এরকম অভিযোজন। কোনো কোনো ক্যাকটাসের পাতা থাকলেও সেটা সংখ্যায় অনেক কম থাকে এবং আকৃতিতে তারা অনেক ছোট হয়। দেখো ছবিতে ফণিমনসা গাছের পাতাগুলি কাঁটায় পরিণত হয়েছে। আচ্ছা, এবার একটা বিষয় আমরা জেনে নিই। ক্যাকটাসের কাণ্ডগুলো, পাতা যেহেতু কাঁটায় পরিণত হয়েছে, সেই জন্য এদের সালোক সংশ্লেষের সমস্যা যাতে না হয়, সেই জন্য ক্যাকটাসের কাণ্ড স্থূল, চ্যাপ্টা এবং রসালো এবং সবুজ হয় এবং জল সংরক্ষণ এবং সালোক সংশ্লেষের জন্য এরকম অভিযোজন তাদের হয়েছে। ক্যাকটাসের এই রকম কাণ্ডকে বলা হচ্ছে পর্ণকাণ্ড, অর্থাৎ এই যে কাণ্ড, চ্যাপ্টা, তাদেরকে বলা হচ্ছে পর্ণকাণ্ড। এবং এই ধরনের কাণ্ডকে কর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাড বলা হয়ে থাকে। এবার আমরা রুই মাছের পটকা অভিযোজনের আলোচনায় আসি। মাছ হচ্ছে জলচর এবং অস্থি বিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী। জলে বসবাস করার জন্য এদের বিভিন্ন রকম অভিযোজনগত বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। তার মধ্যে অন্যতম প্রধান অভিযোজন হচ্ছে পটকা। রুই মাছের দেহগহ্বরের মেরুদণ্ডের নিচে দুটি প্রকোষ্ঠ বিশিষ্ট পটকা থাকে। পটকা মাছের আপেক্ষিক গুরুত্ব কমিয়ে কিংবা বাড়িয়ে মাছকে জলের উপরে ভাসতে বা ডুবতে সহায়তা করে। অর্থাৎ যখন পটকা বায়ুপূর্ণ হয়ে যায়, তাদের আপেক্ষিক গুরুত্ব অনেক কমে যায়, তার ফলে উপরে উঠে ভেসে ওঠে, এবং আপেক্ষিক গুরুত্ব যখন বেড়ে যায় অর্থাৎ চুপসে গেলে তখন সেটা নিচে নেমে যায়। পটকার অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত রেড গ্রন্থি এক ধরনের গ্যাস সৃষ্টি করে এবং পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া নামক এক রক্তজালক সেই গ্যাস শোষণ করে। রেড গ্রন্থি থেকে গ্যাস নির্গত হলে অগ্রপ্রকোষ্ঠ ফুলে ওঠে, তখন উভয় প্রকোষ্ঠের মাঝখানের ভালভ বন্ধ থাকে, ফলে মাছ জলে ভেসে ওঠে। আবার ভালভ যখন খুলে যায় তখন গ্যাস প্রকোষ্ঠে অর্থাৎ পশ্চাৎ প্রকোষ্ঠে চলে আসে এবং রক্তজালক দ্বারা শোষিত হয়, পটকা চুপসে যায়, মাছ পুনরায় জলের নিচে নেমে যায়। আমরা ছবিটা দিয়ে একটু এক্সপ্লেন করি। দেখো, এটা মাছের পটকার অবস্থান দেখানো হয়েছে, এখানে গঠনটা দেখানো হয়েছে। এটা হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ এবং অগ্রপ্রকোষ্ঠে অবস্থান করছে রেড গ্রন্থি, এবং রেড গ্রন্থি থেকে যখন গ্যাস উৎপন্ন হয় তখন সেই অগ্রপ্রকোষ্ঠ ফুলে ওঠে এবং তার ফলে হালকা হয়ে যায় মাছ এবং ওপরের দিকে ভেসে ওঠে। এবং এই অবস্থাতে এদের মাঝখানে যে একটা ভালভ থাকে সেই ভালভটা বন্ধ থাকে। এবার মাছ যখন নিচে নেমে আসবে তখন এই মাঝখানের ভালভটা খুলে যায় এবং তার ফলে এখানকার অর্থাৎ অগ্রপ্রকোষ্ঠের গ্যাস পশ্চাৎ প্রকোষ্ঠে চলে আসে। পশ্চাৎ প্রকোষ্ঠে একটা রক্তজালক অবস্থান করে, সেই রক্তজালকের নাম হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। সেটা এই গ্যাসকে শোষণ করে নেয়, ফলে পটকা চুপসে যায় এবং তখন সে নিচে নেমে আসে। এবার আমরা আলোচনায় আসব পায়রার বায়োথলি।
পায়রা হচ্ছে একটা পক্ষী শ্রেণীর অন্তর্গত খেচর প্রাণী। বাতাসে ওড়ার জন্য এদের বিভিন্ন ধরনের অভিযোজন কৌশল লক্ষ্য করা যায়। পায়রার একটা উল্লেখযোগ্য অভিযোজনগত বৈশিষ্ট্য হচ্ছে পায়রার বায়ুথলি। পায়রার ফুসফুসের সঙ্গে 9টা বায়ুথলি বা এয়ার স্যাক যুক্ত থাকে। বায়ুথলিগুলি বায়ুপূর্ণ থাকায় পায়রার দেহকে হালকা করে দেয় এবং তার ফলে উড্ডয়নকালে অক্সিজেন সরবরাহ হয় এবং পায়রা সহজে ক্লান্তও হয় না। অর্থাৎ বায়ুথলি 2 ধরনের ওড়ার ক্ষেত্রে সুবিধা। 1 নম্বর, সেটা পায়রার দেহকে হালকা করে দিচ্ছে, এবং 2য় নম্বর হচ্ছে এর মধ্যে অক্সিজেন সরবরাহ হওয়ার জন্য ফুসফুসকে যেটা দেয়, তার ফলে পায়রা সহজে ক্লান্ত হয় না। চিত্রে দেখো 9টা বায়ুথলির অবস্থান দেখানো হয়েছে। এটা ফুসফুস, ফুসফুসের সঙ্গে বায়ুথলিগুলো যুক্ত অবস্থায় রয়েছে এবং এরা যখন বায়ুপূর্ণ হয় হালকা হয়ে যায়, এবং এছাড়া এরা হালকা করার সঙ্গে সঙ্গে অক্সিজেনের সহায়তা করে, অক্সিজেনের সাপ্লাইটাও ঠিক রাখে। এর পরবর্তী আলোচনা পায়রা সম্পর্কে একটা অভিযোজনগত বিশেষ বলে নিই। সেটা হচ্ছে পায়রার চোখে পেকটিন নামক একটা অঙ্গ থাকে এবং সেই অঙ্গ দূর থেকে, অর্থাৎ পায়রা যখন অনেক ওপর থেকে ওড়ে তখন শস্য দানা দেখতে সহায়তা করে। পায়রার দেহকে হালকা করার জন্য চোয়ালে দাঁত থাকে না, পৌষ্টিকতন্ত্রে পাকস্থলী এবং পিত্তাশয় থাকে না, রেচনতন্ত্রের মূত্রাশয় থাকে না, জননতন্ত্রে একটিমাত্র ডিম্বাশয় এবং ডিম্বনালী থাকে। এরপর আমরা আসব শারীরবৃত্তীয় বিভিন্ন ধরনের পরিবর্তন বা অভিযোজনের ক্ষেত্রে। শারীরবৃত্তীয় অভিযোজনের ক্ষেত্রে প্রথমেই আসে সুন্দরী গাছের ক্ষেত্রে। সুন্দরী গাছের লবণ সহনের জন্য বিভিন্ন রকম অভিযোজন দেখতে পাওয়া যায়। সুন্দরী গাছ সুন্দরবন অঞ্চলের ভিজে কর্দমাক্ত লবণাক্ত মাটিতে জন্মায়, সেই জন্য এদেরকে বলা হয় লবণাক্ত উদ্ভিদ বা হ্যালোফাইট। এই লবণ সহনের জন্য প্রথম অভিযোজন হচ্ছে এদের শ্বাসমূল। সুন্দরী গাছের মূল মাটির গভীরে প্রবেশ করে না, মাটির অল্প নিচে বিস্তৃত থাকে। সুন্দরবনের মাটিতে, লবণাক্ত মাটিতে অক্সিজেনের সরবরাহ কম থাকে, সেই জন্য এই সুন্দরী গাছের শাখা প্রশাখা মূল কিছু কিছু অভিকর্ষের বিপরীতে মাটির উপরে উঠে আসে, তাদেরকে শ্বাসমূল বা নিউম্যাটোফোর বলা হয়। এই শ্বাসমূলের অগ্রভাগে অসংখ্য শ্বাসরন্ধ্র থাকে। এই রন্ধ্রের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন শোষণ করে। আবার অতিরিক্ত লবণ মোচনের জন্য সুন্দরী গাছে কিছু কিছু অভিযোজন দেখতে পাওয়া যায়। যেমন প্রথম হচ্ছে সুন্দরী গাছ তার মূলের দ্বারা লবণাক্ত জল পরিশ্রুত করে এবং অতিরিক্ত লবণকে ত্যাগ করে। সুন্দরী গাছের পাতায় অবস্থিত লবণ গ্রন্থির মাধ্যমে জলের সঙ্গে গৃহীত অতিরিক্ত লবণ যে আছে সেটা পাতা ত্যাগ করে দেয়। লবণ গ্রন্থির মাধ্যমে অতিরিক্ত লবণ ত্যাগ করে। আর সুন্দরী গাছ কিছু কিছু পরিমাণ অতিরিক্ত লবণ পাতা এবং বাকলে জমা করেও রেখে দেয়, এবং পাতা এবং বাকল যখন মোচিত হয় তখন তার মাধ্যমে লবণ বাইরে বেরিয়ে যায়। চিত্রে দেখো সুন্দরী গাছের শ্বাসমূল দেখানো হয়েছে। শ্বাসমূলগুলোকে দেখো মাটি থেকে ওপরের দিকে, অর্থাৎ অভিকর্ষের বিপরীতে এরা বৃদ্ধি পেয়েছে লবণাক্ত মৃত্তিকার মধ্যে। এরপর আমরা আসব উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার জন্য যে সমস্ত অভিযোজন দেখা যায়। উট হচ্ছে মরুভূমির প্রাণী। এখানে তপ্ত বালুকাময় পরিবেশে জলের প্রচন্ড অভাব। দেহের জলক্ষয় রোধ করার জন্য তাদের বিভিন্ন ধরনের অভিযোজন দেখতে পাওয়া যায়। এদের দেহত্বক থেকে বাষ্পীভবন প্রতিরোধ করার জন্য চামড়া খুব পুরু এবং লোমযুক্ত হয়। নিঃশ্বাসের সঙ্গে জলীয় বাষ্প যাতে বেরিয়ে না যায় সেই কারণে উষ্ণ নিঃশ্বাসকে নাসাপথে ঠান্ডা করে ত্যাগ করে। তার ফলে নাসাপথের মধ্যে জল ঘনীভূত হয় এবং নাসাপথের কোষগুলি জল শোষণ করতে পারে, অর্থাৎ জল সংরক্ষিত হয়। এরা মলমূত্রের সঙ্গে জল খুব কম ত্যাগ করে।
এরা অর্ধকঠিন মূত্র ত্যাগ করে এবং ইউরিয়ার পরিবর্তে ইউরিক অ্যাসিড ত্যাগ করে। তার ফলে মূত্রে জলের অপচয় অনেক কম হয়। উট শুষ্ক বিষ্ঠা ত্যাগ করার ফলেও জলের অপচয় অনেক কম হয়। এদের কুজে যে ফ্যাট সঞ্চিত থাকে সেটা বিপাক ক্রিয়ার ফলে বিশ্লিষ্ট হয় এবং জল উৎপন্ন করে সারা দেহের কোষকে সরবরাহ করে। এদের দেহে পাকস্থলীতে অবস্থিত ওয়াটার স্যাক জল প্রয়োজনকালে দেহে সরবরাহিত হয়। হেনলির লুপ জলের পুনঃশোষণ ঘটিয়ে মূত্রকে ঘন হতে সহায়তা করে এবং গ্লোমেরুলাসের পরিস্কৃতকরণের হারও অনেক কম হয়। দেখো এখানে চিত্রেতে দেখানো হয়েছে উটের কুজ, যেটার মধ্যে ফ্যাট সঞ্চিত থাকে। এই ফ্যাট বিপাক ক্রিয়ার ফলে যে জল উৎপন্ন করে সেই জল উট তার বিভিন্ন কোষে বিভিন্ন কাজে ব্যবহৃত করতে পারে। আচ্ছা, আবার পাশের চিত্রতে দেখো উটের পাকস্থলীর অন্তঃপ্রাচীরে ওয়াটার স্যাক, অর্থাৎ যে জল বিষ্ঠাটা খুব শুষ্ক হয়, কারণ এরা খাদ্যের মধ্যে জলটা নিজের পাকস্থলী বা ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যেই গ্রহণ করে নেয় এবং পাকস্থলীতে অবস্থিত যে ওয়াটার স্যাক থাকে সেই জল পরবর্তীকালে বিভিন্ন কোষের কাজে লাগে। এর পরবর্তী আলোচনা হচ্ছে উটের লোহিত রক্তকণিকার আকৃতি নিয়ে। উটের লোহিত রক্তকণিকাগুলো ডিম্বাকার এবং নিউক্লিয়াসবিহীন, ফলে এই ধরনের লোহিত রক্তকণিকা অধিক মাত্রায় অক্সিজেন বহন করতে পারে। উটের দেহে জল নিধূরণ অর্থাৎ ডিহাইড্রেশনের সময় আরবিসি গুলো কিন্তু ডিম্বাকৃতি হওয়ার জন্য, অর্থাৎ জল যখন কমে যায় রক্তের প্লাজমাতেও জলের পরিমাণ কমে যায়, তার ফলে রক্তবাহগুলো ছোট হয়ে যায় এবং এই রক্তস্রোতের মধ্যে দিয়ে এটা ডিম্বাকৃতি হওয়ার জন্য সহজে প্রবাহিত হতে পারে। আর উট যখন অধিক মাত্রায় জল পান করে তখন আবার আরবিসি গুলো প্রায় 240% প্রসারিত হতে পারে এবং তা হওয়া সত্ত্বেও এরা কিন্তু সহজে বিদীর্ণ হয়ে যায় না। দেখো এখানে উটের আরবিসি অর্থাৎ ডিম্বাকার আরবিসির চিত্র দেখানো হয়েছে। এরপরে আমরা আসব আচরণগত বৈশিষ্ট্যতে। পরিবর্তনশীল পরিবেশের মধ্যে জীব খাপ খাইয়ে চলতে হয় এবং তার ফলে তাদের আচরণেরও বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রথমে আসে শিম্পাঞ্জি। শিম্পাঞ্জিরা আফ্রিকার ঘন অরণ্যে বসবাস করে। এরা ভীষণ বুদ্ধিমান প্রাণী। বিভিন্নভাবে তাদের সমস্যার সমাধান করতে এদের জুড়ি মেলা ভার। এরা যখন কোনো একটা উইয়ের ঢিবি সন্ধান পায় তখন গাছের শাখা দিয়ে একটা লাঠির মতন দণ্ড তৈরি করে। এই দণ্ডের সূচালো প্রান্তটা উইয়ের ঢিবির মধ্যে ঢুকিয়ে দেয় এবং উই পোকাগুলি তখন লাঠি বেয়ে সারিবদ্ধভাবে বাইরে বেরিয়ে আসে। শিম্পাঞ্জিরা তখন মহা আনন্দে তাদের ভোজ সারে। এরপর শক্ত কাঠ কিংবা পাথরের টুকরোকে হাতুড়ি বা নেহাইয়ের মতন ব্যবহার করে বাদামের খোসা ছাড়া। শিম্পাঞ্জিরা কোনো পরজীবী দ্বারা আক্রান্ত হলে নিজেরাই বিশেষ ভেষজ উদ্ভিদ খুঁজে এনে ভক্ষণ করে, তার ফলে পরজীবীদের ক্ষতিকর প্রভাব থেকে তারা রক্ষা পায়। দেখো এখানে চিত্রতে দেখাচ্ছে উই পোকার ঢিবি থেকে এরা লাঠির মাধ্যমে উই পোকা সংগ্রহ করছে, দ্বিতীয়টাতে পাথর দিয়ে বাদাম ভাঙছে, তৃতীয়টাতে ভেষজ উদ্ভিদ সংগ্রহ করে খাচ্ছে। এবার হচ্ছে মৌমাছির বার্তা আদান প্রদান। শ্রমিক মৌমাছিরা খাবারের সন্ধানে দূর দূরান্তে ঘুরে বেড়ায়, আর যখন খাবারের খোঁজ পায় মৌচাকে ফিরে আসে, বিশেষ ধরনের নৃত্য পরিবেশন করে। এই নৃত্যের মহড়া দেখতে অনেকটা ইংরেজি আর্টের মতন। এদেরকে ওয়াক টেল নৃত্য বা ওয়াগল নৃত্য বলা হয়। এই সময় তাদের উদর আন্দোলিত হয় এবং মৌমাছিটিও কিভাবে নাচছে এবং কতক্ষণ নাচছে তার উপর ভিত্তি করে বিভিন্ন মৌমাছিরা মৌচাক ছেড়ে বেরিয়ে পড়ে এবং দ্রুত খাবারের উৎসস্থানে পৌঁছায়। যদি খাদ্যের উৎস 100 মিটারের মধ্যে হয়
তাহলে চক্রাকার নৃত্য প্রদর্শন করে। পরবর্তী ছবিতে দেখো দুই ধরনের নৃত্য বর্ণনা দেখানো হয়েছে। এটা হচ্ছে ওয়াগল ড্যান্স বা ওয়াকটেল ড্যান্স, এটা ইংরেজি 8 অক্ষরের মতন হয়, আর এটা হচ্ছে রাউন্ড ডান্স। আজকে এতটুকুই থাক, এরপরে আমরা নতুন চ্যাপ্টার অর্থাৎ পরিবেশ এবং তার সম্পদ এবং তাদের সংরক্ষণ পড়াবো।